হুমায়রা, এদিকে এসো তো। হুমায়রা, কোথায় তুমি? ইমতিয়াজের কণ্ঠে নিজের নাম শুনে আরও হন্তদন্ত হয়ে রুমে ছুট লাগায়। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে জবাব দিল। ডেকেছিলেন? কাজ করছিলাম। হুম, কাছে এসো। ইমতিয়াজের কথায় আরও থতমত খায়। তবু বিনা বাক্যে গুটিসুটি পায়ে এগিয়ে গেল ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ পা থেকে মাথা পর্যন্ত আরুকে এক পলক পর্যবেক্ষণ করে কোমর টেনে নিজের কাছে নিয়ে বলল, টাই বেঁধে দাও। জি। বললাম আমার দেরি হয়ে যাচ্ছে, টাইটা বেঁধে দাও। আমি টাই বাঁধতে পারি না, আসলে কোনোদিন বাঁধার প্রয়োজন পড়েনি। আর আব্বু কখনো টাই পরতো না। আচ্ছা, সমস্যা নেই, এইদিকে দেখো, আমি শিখিয়ে দিচ্ছি। থাক, অন্য একদিন শিখে নিব। আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আজ আপনিই বেঁধে নিন। ইমতিয়াজ শক্ত কণ্ঠে বলল, হোক, একদিন দেরি হলে তেমন কিছু হবে না। আজ থেকে প্রতিদিন তুমি আমার টাই বেঁধে দেবে, ঠিক আছে? ইমতিয়াজ আরুকে কিভাবে টাই বাঁধবে বা বাঁধতে হয় দেখিয়ে দেয়। আরও মনোযোগ দিয়ে দেখলো। আরও ভেবেছিল ইমতিয়াজ হয়তো বিরক্ত হবে, কিন্তু বিরক্ত হওয়ারই কথা। এত বড় মেয়ে কিনা ট্রাই বাঁধতে পারে না। কিন্তু না, ইমতিয়াজের মধ্যে বিরক্তির ছিটে ফোটাও নেই, বরং আরুকে কিছু শিখিয়ে দিতে পেরে তার চোখ হাসছে। অদ্ভুত এক উচ্ছ্বাস মুখের আদলে। আরও ইমতিয়াজের যত দেখছে তত অবাক হচ্ছে। ইমতিয়াজের কাজে তার প্রতি মুগ্ধতা বাড়ছে। দিন দিন ইমতিয়াজের জায়গায় অন্য কাউকে হলে বোধহয় এতক্ষণ একজোট কথা শুনিয়ে দিত। কিন্তু ইমতিয়াজ এমন কিছু না করে আগ্রহের সাথে আরুকে টাই বেঁধে দিতে দেখাচ্ছে। পারবে নাকি আবার দেখাতে হবে? না না, আমি পারবো। তাহলে বেঁধে দাও। আরও ইমতিয়াজকে ভালোভাবে টাই বেঁধে দিল। ইমতিয়াজ আরুর হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিতে গেলে আরু থামিয়ে দেয়। আরুর বাধা দেওয়াটা বোধহয় ইমতিয়াজের ভালো লাগেনি। নাক মুখ কুঁচকে বলল, কি হলো, সমস্যা কি? বা বেঁধে দেওয়া হচ্ছে না কেন? আরও মিনমিন করে জবাব দিল, রান্না করছিলাম, হাতে মশলার গন্ধ লেগে আছে। তাতে কি হয়েছে হুমায়রা? আরুকে কিছু বলতে না দিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমাকে টাইম বেঁধে দেওয়ার জন্য এটা তোমার প্রাপ্য ছিল। আমি আবার কারো মতো নিষ্ঠুর না, কারো পাওনা থেকে তাকে বঞ্চিত করি না, বুঝলে? জি। তাহলে আমার প্রাপ্যটা আমাকে দাও। আরও কিছু বলল না, বরং দৌড়ে রুমের থেকে বেরিয়ে গেল। ইমতিয়াজ ভেবেছিল আরও হয়তো না করবে, কিন্তু এভাবে দৌড়ে পালাবে তা ভাবেনি। ইমতিয়াজ কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে হেসে দেয়। দরজার আড়াল থেকে কেউ একজন তাকে দেখছিল, তা তার অজানাই রয়ে গেল। দেখতে দেখতে একটা মাস পেরিয়ে গেল। আরও ইমতিয়াজ সারাদিন এটা ওটা নিয়ে লেগে থাকে। আরও আগের তুলনায় অনেক বেশি কথা বলে। আগে তো ইমতিয়াজ কোনো প্রশ্ন করলে শুধু হ্যাঁ বা না জবাব দিত, কিন্তু এখন অনেকটা সহজ হয়েছে। ইমতিয়াজের বাড়ির আশেপাশে যেহেতু তেমন বাড়ি নেই, তাই সারাদিন আরুকে একাই বাড়িতে থাকতে হয়। রান্নাবান্না করে, নামাজ পড়ে, ঘুমিয়ে আরও দিন চলে যায়। রাতে জাগে, ইমতিয়াজের দেখা পাওয়া যায় না। প্রথম প্রথম আরও ভয় পেলেও এখন আর তেমন একটা ভয় পায় না। মানুষ অভ্যাসের দাস। সময়ের সাথে সাথে সব কিছু সম্ভব হয়ে যায়। ইমতিয়াজ সুযোগ পেলেই আরুকে কল দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত রাখে। ইদানিং ইমতিয়াজের কাজের চাপ বেড়েছে। সামনে স্টুডেন্টদের পরীক্ষা বিদায় ব্যস্ত সময় পার করছে। তবুও কলেজের কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করে। বন্ধুদের সাথেও আগের মতো আড্ডায় মিলতে থাকে না। এই নিয়ে ইমতিয়াজের বন্ধুরা কম মজা নেয় না। কয়েকজন তো বলেই ফেলে, বিয়ের 1 মাস যেতে না যেতেই ইমতিয়াজ বউ পাগলা হয়ে গেছে। বউ ছাড়া নাকি তার চলে না। ইমতিয়াজ ওদের সব কথাবার্তা খুব একটা গায়ে মাখে না। ওরা তো আর জানে না আরও এত বড় বাড়িতে একা থাকতে কতটা ভয় পায়। সারাদিন যেমন তেমন করে কাটিয়ে দিলে সন্ধ্যা হতে না হতে আরও ইমতিয়াজকে দরকার। একে তো ভয় পায়, তার উপরে ইমতিয়াজকে ছাড়া থাকতে চায় না। ইমতিয়াজ বুঝে আরুর আগে থেকে সহজ হয়েছে, তাই তো আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করে। ইমতিয়াজের মাঝে মধ্যে নিজের বাবা মায়ের প্রতি রাগ হয়, কেন তাকে একা করে চলে গেল। ওনারা থাকলে আরুর এত বড় বাড়িতে একা থাকতে হতো না, আর না এত চিন্তায় থাকতে হতো মেয়েটাকে নিয়ে। ইমতিয়াজের মায়ের এমন একটা বাড়ির স্বপ্ন ছিল। ইমতিয়াজ যখন ছোট ছিল, ইমতিয়াজের মা প্রায় বলতো ওনার নিজেদের জন্য এমন একটা বাড়ি তৈরি করবেন। জায়গাও পছন্দ করা ছিল। ভেবেছিল কয়েক বছর বাদে বাড়ির কাজ ধরবে, কিন্তু তার আগেই
তারা ওপারের বাসিন্দা হয়ে গেলেন। মানুষের জীবন মৃত্যু ভয়ঙ্কর সত্য, এর থেকে নিস্তার নেই কারো। হুট করে এসে মানুষকে চমকে দেবে, এই যে আমার বেঁচে থাকার জন্য কত আয়োজন করে থাকি, মৃত্যু এসে যেন সব বৃথা করে দেয়। ইমতিয়াজের বাবা মায়েরও কত স্বপ্ন ছিল, আজ পূরণও হয়েছে, কিন্তু তা দেখার সৌভাগ্য তাদের হয়নি। ইমতিয়াজ বাহির থেকে এসেই বাড়ির কাজে হাত দিয়েছিল। এমন নির্জন জায়গায় বাড়ি করার একমাত্র কারণ হলো ওর মা। ইমতিয়াজের বাবা মার এই জায়গাটা ঠিক করে রেখেছিল। ইমতিয়াজ পুরো বাড়িটা একদম ওর মায়ের পছন্দ অনুযায়ী বানিয়েছে। ওর মা যেমন বর্ণনা দিয়েছিল ঠিক তেমন একটু এদিক সেদিক করেনি। বাবা মায়ের ঠিক করা নাম অনুযায়ী বাড়ির নামও দিয়েছে মায়াকুঞ্জ। কিন্তু যাদের এই বাড়ি নিয়ে এত স্বপ্ন ছিল তারাই নেই। তবুও ইমতিয়াজ বাবা মায়ের ইচ্ছে অপূর্ণ রাখেনি। ঠিক তারা যেমন ভেবেছিল তেমন একটা বাড়ি বানিয়েছে, আর সেই বাড়িতে নিজের সব থেকে প্রিয় মানুষটাকে নিয়ে থাকছে। মাঝে মাঝে দুঃখ পেলেও পরে ঠিক নিজেকে সামলে নেয়। ইমতিয়াজ অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকেই দেখলো তার বউ ড্রয়িং রুমে পায়চারি করছে। ইমতিয়াজ মুচকি হাসে। মেয়েটা তার জন্য অপেক্ষা করছিল বুঝি। নিমেষেই যেন ইমতিয়াজের ক্লান্তি দূর হয়ে গেল। শুধু আজ নয়, আরও প্রতিদিন এমনটাই করে। সদর দরজা খুলে ইমতিয়াজের জন্য অপেক্ষা করবে। বাড়ি ফিরে মেয়েটাকে দেখলেই ইমতিয়াজের কেমন শান্তি শান্তি লাগে, হৃদয় মন ভালো লাগায় ছেয়ে যায়। ইমতিয়াজের এমন ক্লান্ত চেহারা দেখে আরুর মুখে হাসি গায়েব হয়ে গেল। ম্লান হয়ে আসে হাস্যোজ্জ্বল আননখানি। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি ক্লান্ত লাগছে। লোকটাকে এমন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে দেখলে আরুর ভালো লাগে না। এত অস্থির অস্থির লাগে মেয়েটার, নিজেকে অসহায় লাগে। যদি কোনোভাবে এই লোকের ক্লান্তি দূর করে দিতে পারতো, সব শুষে নিতে পারতো সকল ক্লান্তি। অথচ মেয়েটা জানি না তাকে দেখলেই ইমতিয়াজের সকল ক্লান্তি দূর হয়ে যায়। ওই লোকের ক্লান্তি দূর করতে তার হাসি মাখা মুখখানাই যথেষ্ট। আরও দ্রুত পানি এনে ইমতিয়াজকে দেয়। ইমতিয়াজের পুরো পানি শেষ করে আরুর হাতে ধরিয়ে দিয়ে আরুর শাড়ির আঁচলে মুখ মুছল। নিত্যদিনের অভ্যাস, পানি হোক বা অন্য কিছু, খেয়েই মেয়েটা শাড়ির আঁচলে মুখ মুছবে। অথচ মেয়েটা সর্বদা চোখের সামনে টাওয়াল ঝুলিয়ে রাখে, তবুও এই লোকের হাতটা শাড়ির আঁচলেই যাবে। ইমতিয়াজ ফ্রেশ হয়ে আসতেই আরও এক বাটি পায়েস ইমতিয়াজের হাতে ধরিয়ে দিল। কি করবে কি করবে করে অনেক ভেবে পায়েস ধরেছে। ইমতিয়াজ মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না, তবুও চুপচাপ মুখে দিল। ও না খেলে আরুর পরিশ্রমটুকু বৃথা যাবে। কত শখ করে মেয়েটা ওর জন্য বানিয়েছে, না খেলে কষ্ট পাবে। আর আরও কষ্ট পাবে এমন কোনো কাজ ইমতিয়াজ করবে না। আরও প্রতিদিন এমন করে ইমতিয়াজের জন্য কিছু না কিছু বানানো যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। ইমতিয়াজেরও বিষয়টা উপভোগ করে। এই যে আরও কোমরে আঁচল গুজে পাকা গিন্নির মতো রান্না করে, ইমতিয়াজের সামনে এসে দাঁড়ায়। ইমতিয়াজের মনে হয় এই তো ওর জীবনের সেরা প্রাপ্তি, ওর অর্ধাঙ্গিনী। ইমতিয়াজ বাড়িতে কাজের লোক রাখতে চাইলে আরও নিষেধ করে দেয়। দুজন মানুষের জন্য কেন শুধু শুধু কাজের লোক রাখতে হবে? আরও বলেই দিয়েছে, আমি আমার সংসারে কাজ নিজে করতে পারবো, অন্য কাউকে লাগবে না। তাই ইমতিয়াজ আর কাজের জন্য কাউকে রাখেনি, সব কাজ আরও করে। ইমতিয়াজ পায়েস খেয়ে বাটিটা রান্নাঘরে রেখে আসে। খেয়ে প্রশংসা দাদুর ভালো মন্দ কিছুই বলল না। আরও প্রথম প্রথম চাইতো এই লোক তার রান্নার প্রশংসা করুক, কিন্তু ইমতিয়াজ কিছু বলতো না দেখে আরও হতাশ হতো। মন খারাপ হলেও কিন্তু এখন আর খারাপ লাগে না। আরও যেন বুঝে গিয়েছে এই লোক আর যাই করুক ওর প্রশংসা করবে না। বিয়ে নামক পবিত্র বন্ধনটা বোধ হয় এমনই, দুজন মানুষকে ভালোবাসার সুতোয় বেঁধে দেয়। আরও ইমতিয়াজ দুজনকে সর্বদা বুঝে চলে, একে অন্যের ভালো লাগা মন্দ লাগা খেয়াল রাখে। এই যে ছেলেটা মিষ্টি জাতীয় খাবার সর্বদা এড়িয়ে চলে, আজ কি স্বাচ্ছন্দ্যেই না খেয়ে নিল, যাতে মেয়েটা সামান্য খারাপ লাগা কাজ না করে। আরও প্রশংসা না পেয়ে কি সুন্দর মনকে বুঝিয়ে দিয়ে চলে গেল। লোকটা তো এমনই, সে তো জানে, তবে সামান্য প্রশংসার জন্য মুখ তার ভার করে রাখার কোনো মানে হয়? ঠিক কয়টা বাজে জানা নেই আরুর। বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। হুট করে ইমতিয়াজ কল দিয়ে বলল ওর কিছু বন্ধু বান্ধব আসবে। আরও তাড়াতাড়ি রান্নাঘরে গেল হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করতে। মেহমান আসবে, তাও বিকেলের সময়। হালকা পাতলা নাস্তা ব্যবস্থা না করলে নয়। কলিং বেলের শব্দ পেয়ে
স্টোভের সুইচ অফ করে চুলগুলো হাত খোপা করে দরজা খুলে দিল। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করে ভেতরে এনে বসায় আরু। ওদের বসিয়ে আবার রান্নাঘরে ছুটে গেল। ফিরে এলো শরবতের ট্রে নিয়ে, একে একে তুলে দিল সবার হাতে। ইমতিয়াজ আরুর দিকে তাকায়, তার বউ ঘেমে টেমে শেষ, বাসার শাড়ি পরে আছে। শাড়ি কেন পাল্টায়নি? কোন দিকে এই মেয়ে খেয়াল নেই। সব কি ওর বলে দিতে হবে নাকি? হঠাৎ কিছু একটা চোখে পড়তে চোয়াল শক্ত হয়ে এলো। চোখ দুটো শক্ত বর্ণ ধারণ করলো মুহূর্তেই। ইমতিয়াজ সময় ব্যয় না করে আরুর হাত ধরে উপরে নিয়ে যেতে লাগলো। এভাবে সবার সামনে থেকে হাত টেনে নিয়ে আসার আরু কিছুটা অবাক হলো। পেছন ফিরে দেখার চেষ্টা করলো কেউ তাদের দেখছে কিনা। দেখতে পেল না মেয়েটা। সবাই নিচে সোফায় বসে আছে আর ওরা অনেকটা উপরে চলে এসেছে। এখান থেকে কাউকে নজরে আসা সম্ভব নয়। হাত চেপে অনুভব করতে আরু চাইলো ইমতিয়াজের দিকে। এমনভাবে ধরেছে বোধহয় হাত ভেঙে যাবে। ইমতিয়াজের কাজে আরু হতভম্ব। ইমতিয়াজ তো কোনোদিনও তার সাথে এমন করেনি, তাহলে আজ এমন কেন করেছে? আরও ব্যথা পেলেও ইমতিয়াজের এমন রক্তলাল চোখ দেখে কিছু বলার সাহস পেল না। ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার প্রয়াস চালালো শুধু। ইমতিয়াজ আরুকে এক প্রকার ছুঁড়ে মারে ওর দিকে সামান্য ঝুঁকে হিসিয়ে বলে, বুকের আঁচল সরে গেল কেমন করে? ইমতিয়াজের এমন কণ্ঠে আরু কেঁপে উঠল। আখি পল্লব ব্যপ্ত হলো অশ্রুতে। ভয়ে জড়সড় হয়ে বসলো মেয়েটা। এই কণ্ঠে কোনো আদুরে ভাব নেই, কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে। এমন কণ্ঠে আরু আগে কখনো শোনেনি। সামনের লোকটাকে বড্ড অচেনা লাগলো তার কাছে। এই ইমতিয়াজকে সে চিনে না। এতদিন যাবৎ যে ইমতিয়াজকে সে দেখেছে বা দেখে এসেছে সেই লোক এ নয়। আরুর গলা কাঁপছে, মুখ দিয়ে কোনো কথা বের হলো না। লজ্জা দ্বিধা ইমতিয়াজের দিকে তাকালো না অবধি। তাকালে দেখতে পেত এই ভয়ঙ্কর চোখেও ধ্বংস হয়ে যাবে। ইমতিয়াজ পূর্ণ দৃষ্টিতে আরুকে দেখে যাচ্ছে। চোখে একদিক ওদিক চোখ একটু এদিক সেদিক করছে না। আর নিজের দিকে তাকিয়ে দেখলো আসলে আঁচলটা সরে গিয়েছে, বুকের অনেকটা অংশ দেখা যাচ্ছে। আর তড়িঘড়ি করে আঁচল ঠিক করে নেয়। বিয়ের আগে আরও কখনো শাড়ি পরেছে বলে মনে হয় না, কিন্তু এখন আরও শাড়ি পরে সারা বাড়ি ঘুরে বেড়ায়। ইমতিয়াজ আরুকে অবশ্য বলেছিল শাড়িতে কমফোর্টেবল ফিল না করলে যেন শাড়ি না পরে, কিন্তু আরও জানি ইমতিয়াজ মুখে শাড়ি পরতে না করলেও ঠিকই চায় আরও যেন শাড়ি পরে থাকে। আরও এখন ইমতিয়াজের চোখের ভাষা বুঝতে পারে। দুজনে চোখে চোখে প্রেমালাপ করে, এখনও কেউ কারোর প্রতি ভালোবাসা জাহির করেনি। তবে ইমতিয়াজের অনুভূতি আরুর বুঝতে বাকি নেই। ইমতিয়াজ মুখে কিছু প্রকাশ করে না। ভালোবাসি ভালোবাসি বলে মুখ ব্যথা না করলেও আরও জানি ইমতিয়াজ সারাক্ষণ তার ভাবনায় মত্ত থাকে। ইমতিয়াজের অপ্রকাশিত ভালোবাসা আরুর মনে আলাদা জায়গা করে নিয়েছে। পুরুষ মানুষের ভালোবাসা হবে ভয়ঙ্কর। তারা তাদের শখের নারীকে ভীষণ রকম ভালোবাসবে। সেই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। তাদের ভালোবাসার ধরন হবে পাগলাটে। তারা তাদের সীমাহীন ভালোবাসা যতনে হৃদয়ে লুকিয়ে রাখবে, প্রকাশ্যে আনবে না। বিয়ের পর পুরুষ মানুষ তার বউয়ের উপর প্রেমিক হবে। ভালোবাসে না বলে হুটহাট জড়িয়ে ধরে কপালে আদরে পরশ দিয়ে প্রেম জড়ারে সিক্ত করবে। তারপর কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় কাক ভেজা হয়ে এক উঁচু কদম হাতে তার ব্যক্তিগত নারীর প্রতি নিজের প্রকাশিত ভালোবাসা প্রকাশ করবে। আর নারী তার পুরুষের যত্নে আদরে খুনসুটিতে শাসনে ভালোবাসা খুঁজে নিবে। তবেই ইমতিয়াজ নিজের ভালোবাসা আরুর প্রতি একেবারে জাহির না করে আরও মনে ভালোবাসার বীজ বুনে তা পরিপূর্ণভাবে বেড়ে উঠতে না দিয়ে মেয়েটার মনে নিজেকে নিয়ে ভয় ঢুকিয়ে দিয়েছে। এই যে মেয়েটা তাকে ভয় পাচ্ছে, তা কি তার চোখে পড়ছে না? আরও কখনো জমকালো ভারী কাজ করে শাড়ি পরে না, নর্মাল সুতি শাড়ি পরে থাকে। সুতি শাড়ি পরে বিধায় পিন ব্যবহার করে না। আজকেও শাড়ি পরেছিল। ইমতিয়াজের কল পেয়ে শাড়ি না পাল্টেই কাজে ব্যস্ত হয়ে গেল। কাজের ফাঁকে কখন আঁচল সরে গিয়েছে তা খেয়াল করেনি। খেয়াল করলে নিশ্চয় ঠিক করে নিত। আরও ইমতিয়াজের দিকে তাকিয়ে দেখলো মুখটা কেমন থমথমে হয়ে আছে। লোকটা অন্যদিকে তাকিয়ে আছে, তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আরও কান্না আসছে, সে তো ইচ্ছে করে করেনি। ইমতিয়াজ কেন তার সাথে কথা বলছে না? শাড়ি পাল্টে সেলোয়ার কামিজ পরে নিচে এসো। আমি চাই না আমার বউকে আমি ছাড়া অন্য কেউ শাড়ি পরা অবস্থায় দেখুক। আর এই অবস্থায় তো আরও না। কথাটা বলে ইমতিয়াজ নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। অমনি আরও ইমতিয়াজকে পেছন থেকে জাপটে ধরে। এই প্রথম হয়তো মেয়েটা সব দ্বিধা লজ্জা ভুলে পুরুষটাকে নিচ থেকে জাপটে ধরেছে।
নিশ্চয় পুরুষের সেই ধ্যান থাকলে তো। আপনি আমার উপর রাগ করেছেন তাই না? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আঁচলটা যে কখন সরে গিয়েছে আমি একদম বুঝতে পারিনি। ইমতিয়াজ ওর পিঠ ভেজা অনুভব করতে পেরে বুঝলো মেয়েটা কাছে। আরও চোখের পানি ইমতিয়াজের রাগ না কমিয়ে উল্টো বেড়ে গেল যেন। কোনো রকম দাঁতে দাঁত চেপে বলল, তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিচে এসো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, ভুলেও আর কান্না করবে না, কান্না করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কথাটা বলে ইমতিয়াজ আর 1 সেকেন্ডও দেরি করে না, চলে গেল নিচে। আরু আর কান্না করে না, বরং চোখের পানি মুছে কালো রঙের কাজ করা 3 পিস পরে নেয়। ইমতিয়াজ নিচে নেমে দেখলো রায়হান, রাকিব, মিথি, নীলা সকলে এটা ওটা নিয়ে হাসাহাসি করছে। অন্যদিকে তাদের কোনো খেয়াল নেই। ওরা যে এতক্ষণ ধরে উধাও সেই দিকে কারো ধ্যানই নেই। শুধু একজন ছাড়া, তার নজর ঘুরোঘুরি বারবার সিঁড়ির দিকে। ইমতিয়াজের কমে যাওয়ার একটা যেন তরতর করে বেড়ে গেল। তাও কাউকে বুঝতে না দিয়ে হাসিমুখে সবার মাঝে বসে পড়ে। 8 ঘন্টা পর আরও নিচে নেমে এলো, মাথায় ঘোমটা দিয়ে পুরো শরীর ভালোভাবে ঢেকে এসেছে। কালো রংটা ফর্সা শরীরে একদম ফুটে উঠেছে। সবাই আরুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। একমাত্র ইমতিয়াজের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। যার দেখার কথা সেই দেখছে না। সবার এভাবে তাকানোর ফলে আরুর অস্বস্তি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে সবাই দৃষ্টি সরিয়ে নেয়। রায়হান তো বলেই ফেললো, তাই তো বলি আজকাল ইমতিয়াজ সাহেবের দেখা কেন পাওয়া যায় না? এই জন্যই বুঝি আমাদের সাথে দেখা করার সময় বের করে উঠতে পারেন না। ঘরে এত সুন্দর বউ থাকলে কোন গাধাই বা বাইরে সময় কাটাতে যাবে? শালা হারামি, আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি। আমাদের বললে তোর বউ নিয়ে বেরিয়ে দিতাম নাকি? তোদের দিয়ে ভরসা নেই ভাই, ভেগে গেলেও যেতে পারিস। এ মিথে, তুই চুপ কর। আমার বউ থাকতে আমি ইমতিয়াজের বউ নিয়ে কেন ভাগতে যাব? বলে এক হাত দিয়ে নীলাকে জড়িয়ে ধরে। রায়হান আর নীলার বিয়ের 3 বছর হতে চলল। ভার্সিটি জীবন থেকে তাদের প্রেম। নীলা রায়হানের বাড়িওয়ালার মেয়ে ছিল। নীলার বাবা মেয়ে সম্পর্কের কথা জানতে পেরে নাকচ করে দেয়। সামান্য ভাড়াটিয়া ছেলের সাথে মেয়েকে বিয়ে দিবে না। তাছাড়া রায়হান তখন লেখাপড়ার পাট চুকিয়ে বেকার বসেছিল। কোনো বাবাই বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চাইবে না। নীলার বাবাও চায়নি। তার নাই রয়ে গেল। কেউ আর রাজি করতে পারেনি। শেষে না পেরে নীলা রায়হানের হাত ধরে বেরিয়ে গেল। রায়হান এখন নামকরা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত। মাস শেষে অনায়াসে 50-60 হাজার টাকা হাতে আসে। নীলার বাবাও তাদের মেনে নিয়েছে। বিয়ে হয়ে গিয়েছে। আর তার মেয়েও ভালো আছে। না মেনে নেওয়ার কোনো কারণই নেই। আরে ভাই, আমাদের ভাবি তো মাশাল্লাহ। কে বলতে পারে ভাবিকে দেখে তোর মন পাল্টে যেতে পারতো? তখন ভাবি নিয়ে পালিয়ে গেলে আমাদের ভাবি হারাতে হবে। তার থেকে বড় কথা, আমাদের ইমতিয়াজ বউ হারা হতো। কথাটা বলে রাকিব উচ্চস্বরে হেসে উঠল। ওর সাথে বাকি সবাই তাল মিলায়। অন্য সময় হলে আরও হয়তো ওদের কথাবার্তায় লজ্জা পেত। কিন্তু একটু আগের ঘটনায় কেমন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আরুকে দাঁড়িয়ে থাকতে দেখে মিহান বলল, কি হলো আরু, দাঁড়িয়ে আছে কেন? বসো। ভাবি বলো মিহান, হুমায়রা তোমার থেকে বয়সে বড়, আর ভাবি বলতে সমস্যা হলে আপু বলবে। কথাটা ইমতিয়াজ সামান্য হেসে বললেও ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে মুখে হাসি ছিটে ফোটাও নেই। সবাই যেন অনিচ্ছাকৃত। মিহান মিথির ছোট ভাই, এবার কলেজে উঠেছে। ওরা সবাই যখন ইমতিয়াজের বাসায় আসার জন্য প্ল্যান করছিল, তখন ওদের সাথে মিহানও ছিল। ছেলেটাকে তো ফেলে আসা যায় না, তাই ওকেও সাথে করে নিয়ে এসেছে। সকালে মিথি ভাইকে ধমক দিল, এসব কি মিহান? তুমি আরুর নাম ধরে কোন সাহসে ডাকলে? ও তোমার থেকে বয়সে বড়, তা কি মাথায় নেই? সরি বলো ওকে। বোনের ধমকে মিহান চুপসে গেল। এতগুলো মানুষের সামনে ধমক দেওয়াতে লজ্জাও পেল। মিনমিনিয়ে বলল, আপু আমি তো। চুপ, একটা কথাও বলবে না। সরি বলো। থাক মিঠি, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, এরপর আর এমন করবে না, তাই না মিহান? মিহানের দিকে শান্তভাবে তাকিয়ে রইল ইমতিয়াজ। ইমতিয়াজের শান্ত দৃষ্টি দেখে মিহান থতমত খেয়ে গেল। কোনো রকম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আরও নীরব দর্শকের মতো তখনও ঠায় দাঁড়িয়ে আছে। না কোনো কথা বলছে আর না কোনো দিকে তাকাচ্ছে। নীলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আরুর হাত ধরে ইমতিয়াজের পাশে বসিয়ে দেয়। ইমতিয়াজ যে হাত ধরে নীল ছিল, নীলাও সেই হাত ধরতে আরও ব্যথা পেল। তবুও মেয়েটা কোনো শব্দ করলো না। দাঁতে দাঁত চিপে ব্যথা সহ্য করে নেয়। আরও ইমতিয়াজের থেকে দূরত্ব বজায় রেখে বসলো। ইমতিয়াজের এমন দূরত্ব সহ্য হলে তো এবার অগোচরে কোমর চেপে নিজের কাছে টেনে নিয়ে আসে মেয়েটাকে। দূরে কেন থাকবে? দূরত্ব ও সহ্য হয় না।
সবার হাসাহাসির শব্দে পুরো বাড়িতে তরঙ্গের সৃষ্টি হয়েছে। নিস্তব্ধ হয়ে থাকা বাড়িটা কোনায় কোনায় হাসির শব্দে মুখরিত। মনে হচ্ছে বাড়িটা প্রাণ পেল। সারাদিন তো আরুর একা একা থাকে, আজ এতগুলো মানুষকে দেখে ভালো লাগছে তার। তবে তখনকার কথা মাথায় এলে মনটা বিষিয়ে যায়। তবু আরও নিজের মন খারাপ কাউকে বুঝতে দিল না। সবার সাথে নিজেও টুকটাক কথা বলছে। যাই হয়ে যাক, কথা না বলে তো তার থাকা যায় না। নিজের মন খারাপ বা তাদের মধ্যে যা হয়েছে তা তো আর এদের বুঝতে দেওয়া যাবে না। তারা ইমতিয়াজের বন্ধু হলেও ব্যাপারটা তাদের স্বামী স্ত্রী ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত ব্যাপারে যত লোক চক্ষুর আড়ালে রাখা যায় ততই ভালো। সবাইকে জোর করেও ডিনার করানো গেল না। নাস্তা খেয়ে সকলের পেট ভর্তি। এত এত আইটেম খাওয়া হয়েছে, আর জায়গা নেই। রাতে আবার কিছু খাওয়ার দরকার পড়বে না। তবে ওরা বলেছে অন্য একদিন এলে ডিনার না করে যাবে না, জমিয়ে খাবে। ইমতিয়াজেরও ওদের সাথে বাইরে গেল। কখন আসবে আরুকে বলে যায়নি, হয়তো বলে যাওয়ার প্রয়োজন মনে করেনি। একটু আগের হাসি তামাশায় ভরপুর বাড়ি যেন আবার নিস্তব্ধ হয়ে গেল। আরুর মনটা ভার হয়ে আসে, চোখ বেয়ে উপচে পড়ে অশ্রুরাশি। ইমতিয়াজের ব্যবহারটা আরও মেনে নিতে পারছে না। ও তো ইচ্ছাকৃতভাবে এমন করেনি। তাহলে পুরুষের থেকে যত্ন আহ্লাদ পাওয়া মেয়েগুলো যেন এমনই হয়। তারা তাদের কড়া নজর সহ্য করতে পারে না। একটু কথা তো একেবারেই না। আরও তাদের বিপরীত নয়। ইমতিয়াজ বেশ রাত করে বাড়ি ফিরল। রুমে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকার হয়ে আছে। ইমতিয়াজ আর আলো জ্বালায় না। অন্ধকারেই মেঝেতে পা গুটিয়ে বসলো। ঠিক আরুর সামনে চাঁদের আলো মেয়েটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। দুই হাত তুলে ছুঁয়ে দিল ঘুমন্ত আরুর মুখশ্রী। আলতো করে হাত রাখলো মৃদুর গালে। ইমতিয়াজের স্পর্শে আরু নড়ে চড়ে আবার ঘুমিয়ে যায়। হঠাৎ করে ইমতিয়াজের এক হাত আঁকড়ে ধরে মেয়েটা। ইমতিয়াজ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। মেয়েটা ঘুম ভেঙে যায়নি তো আবার? না, গভীর ঘুমে আচ্ছন্ন। আরুর হাতে চোখ পড়তে ইমতিয়াজের কলিজা মোচড় দিয়ে ওঠে। নিজের উপরে রাগ হচ্ছে তার। ও কিভাবে এমন একটা কাজ করতে পারলো? ফর্সা হাতের 5 আঙ্গুলের ছাপ বসে আছে। মেয়েটা ব্যথা পেয়ে একটু শব্দ পর্যন্ত করেনি, উল্টো তার রাগ ভাঙাতে চেয়েছে। আরও কিনা ওর পাখিটাকে এভাবে আঘাত করলো। ইমতিয়াজ আরুর হাতটা নিজের মুঠোয় নিয়ে দীর্ঘ সময় ঠোঁট ছুঁয়ে রাখে। ইমতিয়াজের স্পর্শে মেয়েটা ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠেছে। ইমতিয়াজের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সে অত একটা সিগারেট খায় না। মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডায় বসলে 2-1টা টান দেয়। আজ অনেক দিন পর সিগারেট মুখে নিল। বাতাসের সাথে সিগারেটের ধোঁয়া মিলিয়ে যাচ্ছে। নারীরা কিছু হলে চোখের পানি নাকের পানি এক করে ফেলে, কিন্তু পুরুষেরা শত কষ্ট পেলেও তা প্রকাশ করতে পারে না। তাই কষ্ট কমাতে একমাত্র সঙ্গী হিসেবে সিগারেট বেছে নেয়। পুরুষ মানুষ নিকোটিনের ধোঁয়া উড়িয়ে যে শান্তি পায়, সে শান্তি হয়তো আর কিছুতে পায় না। আচ্ছা, সিগারেট খেলেই কি কষ্ট নিবারণ হয়? বুকে জ্বালা পোড়া কমে যায়? কমে যায় না, বরং সিগারেটের তীব্রতা পেয়ে দগ্ধ হয় তাদের হৃদয়। বোকা পুরুষ, তা বুঝলে তো? ইমতিয়াজে বিকেলের কথা ভাবছে। বিকেলে ইমতিয়াজ যখন আরুকে দেখতে ব্যস্ত ছিল তখন ওরাও একটা চোখ দেখছিল। মিহানকে আরুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইমতিয়াজ অবাক হয়েছিল। ওর দৃষ্টি অনুসরণ করে আরুর দিকে তাকালে ইমতিয়াজের মেজাজ খারাপ হয়ে যায়। মিহান আরুর বুকের দিকে তাকিয়েছিল। ইমতিয়াজ যেখানে বৈধতা পেয়েও আরুর দিকে অন্য দৃষ্টিতে তাকায় না, সেখানে একটা বাচ্চা ছেলে কিনা এইভাবে দেখছে। মিহানের রাগ আরুর উপরে দেখালো। মেয়েটা এত নির্বোধ কি করে হতে পারে? আঁচল সরে গিয়েছে, সেই দিকে কোনো খেয়াল নেই। মেয়েদের সিক্স সেন্স নাকি অনেক প্রখর। কোনো ছেলে তাদেরকে দূর থেকে দেখলেও নাকি তারা বুঝতে পারে। তাহলে আরও কেন মিহানের দৃষ্টি বুঝতে পারলো না? মিহান উঠতি বয়সের ছেলে। ওদের নিষিদ্ধ জিনিসের প্রতি প্রবল আগ্রহ থাকে। এই সময় ছেলে মেয়ে বেশিরভাগ অনৈতিক কাজে জড়িয়ে যায়। ঠিক ভুল বিচার করতে পারে না। চোখের সামনে যা দেখে তাই ভালো লাগে। তাই তো বোন সমতুল্য আরুর দিকে কামুক দৃষ্টিতে তাকাতে বিবেকে বাঁধেনি। ইমতিয়াজ মিহানকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে, কখনো মিথির ভাই হিসেবে আলাদা নজরে দেখেনি। ইমতিয়াজ চাইলে মিহানকে অনেক কিছু করতে পারত, কিন্তু কিছু করবে না, কারণ মিহান তো জানেই না যে ওর দৃষ্টি ইমতিয়াজের নজরে এড়ায়নি। ছেলেটা জানলে নিজেই নিজের চোখ নিচে নেমে যাবে। ইমতিয়াজের দীর্ঘ শ্বাস ফেল। মিহান কাজটাও ঠিক
হজম করতে পারছে না। বিষয়টা হজম করার মতো নয়। ইমতিয়াজ চাইলে তখন মিহানকে অনেক কিছুই বলতে পারতো, চাইলে দুই একটা চড় থাপ্পড় মেরে ওর ভুলটাও ধরিয়ে দিতে পারতো, কিন্তু ও না কিছু করেছে আর না বলেছে। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা প্রয়োজন। আর যদি ইমতিয়াজ মিহানকে কিছু বলতো, বিষয়টা ভালো দেখাতো না। তাছাড়া মিথি জানতে পারলে আরও ঘেটে যেত। নিজের ভাই বলে ছেড়ে দিত না মেয়েটা, বরং তুলকালাম বাঁধিয়ে ফেলতো। তাদের বন্ধুত্বে এতে কোনো প্রভাব না পড়লেও মেয়েটার লজ্জায় আগের মতো স্বাচ্ছন্দ্য বোধ করে কথা বলতে পারতো না। অস্বস্তিতে গাঢ় হয়ে থাকতো সর্বদা। ভাই বোনের মধ্যে দূরত্ব তৈরি হতো তখন। দরকার কি এসব ঝামেলা করার? বিষয়টাকে ভুলে যাওয়াই শ্রেয়। সামান্য একটা ভুল ও এমন কিছু না। এটা নিয়ে না বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন আছে, আর না কাউকে এ বিষয়ে অবগত করার দরকার। সবথেকে ভালো ব্যাপারটা সকলে জানার অজানাই থাক। অথচ ছোট ছোট ভুলগুলো একসময় বড় আকার ধারণ করে। পরিস্থিতি তখন হাতের বাইরে চলে যায়। চাইলে কিছু করা সম্ভব হয় না। ছোট ছোট ভুল থেকেই লাগাম টানতে হয়, যেন পরবর্তীতে এমন ভুল করার সাহস না পায়। কখনো আবার ছোট ছোট ভুলগুলো অদেখা করে যেতে হয়। সম্পর্কে স্বাভাবিক রাখতে সকলের অজানা অদেখা থাকে, যাকে কিছু বিষয় সবটা নির্ভর করে পরিস্থিতি মানুষের দেখার উপর। তাছাড়া মিহানের জায়গায় অন্য কেউ থাকলে ইমতিয়াজ ভয়ঙ্কর শাস্তি দিত। সুস্থ থাকার মতো অবস্থা রাখতো না হয়তো। রবিনকে যেমন ছেড়ে দেয়নি, তার অবস্থাও খারাপ করে দিত। এখন ছেড়ে দেওয়ার একটাই কারণ, মিথি। আর তাছাড়া ছেলেটাকে সে ভাইয়ের মতো দেখে, তাকে শাস্তি দেবে কি করে? আর কোনো কারণে শাস্তি দেবে তার বউয়ের দিকে খারাপ নজরে তাকানোর জন্য? ইমতিয়াজ যেন আরোর কান্না ভেজা মুখে ভুলতে পারছে না। চোখ বন্ধ করলে মেয়েটার কন্দনরত মুখশ্রী ভেসে উঠেছে। মেয়েটা কত ছটফট করেছে, তার রাগ ভাঙানোর চেষ্টা করেছিল। তখন সে আর কি না। হাতে জ্বালা অনুভব হতে ইমতিয়াজের হুঁশ ফিরে। সিগারেটের ছ্যাঁকা লেগেছে। ওর হাতে যে সিগারেট ছিল তা ভুল গিয়েই গিয়েছিল। ইমতিয়াজ সিগারেটটা না ফেলে হাতে চেপে ধরলো। এই হাত দিয়েই তো আজ আরোকে সে ব্যথা দিয়েছিল। কি করে পারলো সে? কিছুটা শাস্তি যে তার প্রাপ্য, সামান্য শাস্তি না হয় নিজেই নিজেকে দিল। যদি এতে মনে অস্থিরতা খানিকটা কমে আসে, ক্ষতিটা কি তাতে? এমন হাজারো শাস্তি সে নিজে হাতে দিতে পারবে। ইমতিয়াজ পুরো রাতটা নির্ঘুম কাটিয়ে দিল। রাতের শেষ প্রহরে গিয়ে আরুর পাশে শুয়ে পড়ে। পেছন থেকে আরুকে জড়িয়ে পিঠে মাথা ঠেকিয়ে রাখলো। আরুর কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার পাখি, আমার ভুল হয়ে গেছে। আজকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? আর কোনোদিনও অন্যের রাগ তোমার উপর দেখাবো না, ভুলেও কখনো আঘাত করবো না, ঠিক এমনভাবে। আজ বেশ বেলা করে আরুর ঘুম ভেঙেছে। নাকে এসে ঠেকলো তীব্র পুরুষালী ঘ্রাণ। মনে হলো কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। আরু তাকিয়ে দেখলো ইমতিয়াজ তাকে এক হাতে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এমনভাবে ধরে রেখেছে মনে হচ্ছে ছেড়ে দিলেই পালাবে। চুলগুলো কপালে পড়ে আছে। কেমন বেঘুরে ঘুমাচ্ছে। আরু কাল রাতে কখন ঘুমিয়েছে মনে নেই। ইমতিয়াজ ফিরলো, অথচ সে বুঝলো না এতটা ঘুমিয়েছিল সে টের পায়নি। কাল রাতে ইমতিয়াজ কখন বাড়ি ফিরলো, তাকে ডাকলো না কেন? খেয়েছে তো, নাকি ওর মতোই না খেয়ে ঘুমিয়ে পড়েছে? আর আরও বেঘরে কেন ঘুমাচ্ছে? সারা রাত কী করেছে? ঘুমায়নি নাকি? এত এত প্রশ্ন আরোর মনেই রয়ে গেল। ইমতিয়াজকে আর জিজ্ঞেস করা হয়নি। লোকটা যে ঘুমে মগ্ন, জিজ্ঞেস করবে কিভাবে? ঘুমটা ভাঙতে ইচ্ছে করলো না। থাক, ঘুমাক। দেখেই বোঝা যাচ্ছে রাতে হয়তো ঘুম হয়নি ঠিক মতো। মুখটা কেমন শুকিয়ে আছে। কাল রাতের কথা যেন আরও বেমালুম ভুলে গেল। আসলে কি ভুলে গেছে? ভুলে যাওয়া সম্ভব? আরও ঘাড় কাত করে দেয়াল ঘড়িতে সময় দেখে নিল। 9:30 বাজে। এখন না উঠলে অনেকটা দেরি হয়ে যাবে। আরও আস্তে আস্তে নিজের ওপর থেকে ইমতিয়াজের হাতটা সরিয়ে দিল। এমনভাবে সরিয়েছে যাতে ইমতিয়াজের ঘুম না ভাঙে। আরও দ্রুত নিচে নেমে সকালের নাস্তা তৈরি করা শুরু করলো। আরও জানে ইমতিয়াজ কাল না খেয়ে ঘুমিয়ে গিয়েছে। এক প্রকার তাড়াহুড়ো করে সব কাজ শেষ করলো মেয়েটা। বেশি কিছু করেনি। অল্প সময়ে যা পেরেছে তা করে দৌড়াতে লাগলো। কাপড় থেকে শাড়ি বের করে দৌড়ে গোসল করে কাল রাতে কান্নার ফলে মাথা ভার হয়েছিল। গোসল না দিলে বোধহয় আরও মাথা ব্যথায় শেষ হয়ে যেত। এবার নিজেকে হালকা লাগছে। ভেজা চুলগুলো ছেড়ে টাওয়াল বারান্দায় ছাড়িয়ে দিয়ে এখন তার কাজ ইমতিয়াজকে ঘুম থেকে তোলা। শুনছেন? কি হলো, উঠছেন না কেন?
আরও বেশ কয়েকবার ডাক দিলেও ইমতিয়াজের ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। কি এমন ঘুমোচ্ছে যে এত ডাকার পরেও উঠছে না? আরও এবার ইমতিয়াজকে আলতো হাতে ধাক্কা দিল। না, কোনো খবর নেই। দেখুন 10টা বেজে গেছে, খাবেন না? না খেয়ে এভাবে ঘুমালে চলবে? এখন উঠে খেয়ে পরে না হয় আবার ঘুমাবেন। এবার উঠেন, উঠতে বলেছি আপনাকে। কি হলো, কথা কানে যায় না? উঠছেন না কেন? মুখের উপর পানি ফোঁটা পড়তে ইমতিয়াজ চোখ মেলে তাকায়। চোখ খুলে এমন দৃশ্য দেখবে তা ভাবেনি। ইমতিয়াজ আরও ওর দিকে ঝুঁকে আছে। তার মনে এই মেয়ে ওকে ডেকে চলেছে এতক্ষণ ধরে। সারা রাত সে ঘুমায়নি। তা কি মেয়েটা জানে? এভাবে তার ঘুম ভেঙে দেওয়ার শাস্তি দেওয়া উচিত। কি শাস্তি দেবে এই মেয়েকে? ভেজা চুল থেকে পানি ওর মুখে ওপর পড়ছে। সদ্য গোসল থেকে বের হওয়া, মনে হচ্ছে স্নিগ্ধতার চাদরে মরিয়াছে। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে ওর হৃদস্পন্দন বেড়ে গেল। এমন স্নিগ্ধময়ীকে সে কি শাস্তি দেবে? সে নিজেই যেন খেই হারায়। কেমন আদুরে ভাব। একটু গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে হলো। সে কি ছুঁয়ে দেবে একটু? ইমতিয়াজ নিজের ইচ্ছেটাকে দমন না করে প্রাধান্য দিল, ছুঁয়ে দিল মেয়েটাকে।